হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু SMK ব্লগস। আজকে দার্জিলিং স্কেচবুকের তৃতীয় পর্ব, মানে তৃতীয় 3 নম্বর গল্প। 3 নম্বর গল্প হচ্ছে শ্যামলদার হোটেল। শুরু করছি। যদি বাবার আমলে বছরে অন্তত একবার প্লেনে চেপে বেড়াতে যাওয়া ছিল বাঁধা, এর মধ্যেও বিদেশ যাত্রাও বাদ পড়েনি। তবু সেই ছোটবেলার পর প্রায় বছর 30 উত্তরবঙ্গের দিকে আর যাওয়ার সুযোগ হয়নি। মাঝে শুধু আর্ট কলেজে পড়াকালীন একবার আমার ঘনিষ্ঠ সহপাঠী কর্ণর সঙ্গে কালিম্পংয়ে ওর মামার বাড়িতে গিয়ে কিছুদিন কাটিয়ে এসেছিলাম। সেই প্রথম বাঁধাগরু ছাড়া পেয়েছে। তাছাড়া ওখানে কর্ণর 2 সমবয়সী মামা ছিল, তুমুল ফুর্তিবাজ। ফলে সে যাত্রায় যথেষ্ট হুল্লোড় যে হয়েছিল সেটা বলাই বাহুল্য। তারপর চাকরি আর সংসারের নানা ডামাডোলে জড়িয়ে পড়ে দূরে কোথাও গিয়ে রাত কাটানোই প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। চেনাশোনা লোকজন সবাই হিল্লি দিল্লি ঘুরে এসে ফলাও করে কত রোমাঞ্চকর বেড়ানোর গপ্প বলে যেত, আর আমরা হা করে সব শুনতাম। নতুন করে আবার দার্জিলিং যাওয়া শুরু করলাম চুলদারিতে বেশ কিছুটা পাক ধরিয়ে। ততদিনে বুঝতে পারছি পাহাড়ি আমাকে টানছে সব থেকে বেশি। আর কুইন অফ দ্য হিলস বলতে তো আমাদের কাছে একটাই। সেই থেকে এখনো সুযোগ পেলেই কয়েকদিন হাতে নিয়ে দার্জিলিংয়ে গিয়ে হাজির হই। গোড়ার দিকে সোজা গিয়ে উঠতাম ম্যালের কাছে শ্যামলপালের গোল্ডেন অর্কিডে। মনে আছে প্রথমবার যখন যাচ্ছি, কোথায় থাকবো, কিভাবে বুকিং হবে, কিছুই জানা ছিল না। তার উপর একটা বড় দল আমার সঙ্গে ভিড় জমিয়েছিল, ফলে চাপ একটু তো ছিলই। শেষমেশ এই হোটেলের খোঁজ খবর দিয়ে মহা উপকার করেছিল অফিসেরই এক পুরনো সহকর্মী, যার ওখানে নিয়মিত যাতায়াত ছিল। তখনকার দিনে বেড়াতে গিয়ে হুটহাট দামি জায়গায় ওঠার মতো রেস্ট আমাদের ছিল না। সেদিক থেকে বলতে গেলে একেবারে আদর্শ ছিল গোল্ডেন অর্কিড। মাথাপিছু থাকা খাওয়া একেবারে জলের দরে। 1990 দশকে ছিল 100 টাকা পরে সামান্য বেড়েছে, অথচ দিব্যি আলো বাতাসওয়ালা ঘর, দুবেলা তোফা বাঙালি রান্না, চাইলেই রানিং সার্ভিস গরম জল এনে দিচ্ছে। তাছাড়া চলে আসার আগের রাতে পোলাও, মাংস ইত্যাদির এলাহি আয়োজন থাকতো। সবার ব্যবহারে মনে হতো কোনো আপনজনের বাড়িতে এসেছি। তার উপর ফেরার সময় শ্যামল বৌদি নিয়ম করে বড় বড় চায়ের প্যাকেট হাতে তুলে দিতেন। আর কলকাতায় সবার নাম করে আমাদের অফিসের বন্ধুদের অনেকেই তখন গোল্ডেন অর্কিডেই দার্জিলিংয়ে পাকাপাকি আস্তানা বানিয়ে ফেলেছিল। হোটেলটির গোটা পরিবেশের সঙ্গে অদ্ভুত আন্তরিক ছোঁয়া মিশে থাকতো, যা ইদানিং অবশ্য বেশ কিছু হোমস্টেতেও পাওয়া যায়। মনে আছে একটানা 10 বছর দার্জিলিংয়ে গিয়ে গোল্ডেন অর্কিড ছাড়া অন্য কোথাও থাকার কথা ভাবতেই পারতাম না। হোটেল থেকে ম্যালটা ছিল ঘোরের আস্তাবল পাশ দিয়ে বড় জোর মিনিট কয়েকের হাঁটা। রাস্তার দুপাশে দোকানপাট ছিল অল্পই। পরপর কিছু বাঙালি হোটেল, মাছ ভাতের টানে ভিড় জমাতো দুবেলা। বিকালের দিকে একধারে কলাপাতা বিছিয়ে মাঝারি সাইজের কালো কুচকুচে রুই মাছ নিয়ে বসে যেত মহিলারা। শিলিগুড়ি থেকে চালানি এসব মাছের জন্য হোটেলওয়ালাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত দেখতাম। শ্যামলদা হোটেলেও এই মাছই রান্না হতো নিশ্চয়ই। 2000 সালের আগে মোবাইল ফোন জিনিসটা তেমন সুলভ হয়নি। দূরে বা অন্য শহরে যোগাযোগ করতে হতো এসটিডি বুথে গিয়ে। জনগণের চাহিদার কথা ভেবে এই ধরনের বুথ একসময় ব্যাঙের ছাতার মতো সর্বত্র গজিয়ে উঠেছিল। একদম গোড়ায় অবশ্য দার্জিলিংয়ে এই এসটিডি বুথ কাছাকাছির মধ্যে ছিল একমাত্র ল্যাডেনলা রোড ট্যাক্সির স্ট্যান্ডের সামনে। আমাদের হোটেল থেকে যেতে আসতে প্রায় 8 ঘন্টা লাগতো। এদিকে প্রতিদিন কলকাতা শ্বশুরবাড়িতে আমরা ঠিকঠাক আছি কিনা সেই সংবাদটা না জানালে ওরা নিশ্চিন্তিতে ঘুমাতে পারতো না। অগত্যা শীতের রাতে আপাদমস্তক মুড়িসুড়ি দিয়ে অতি জরুরি ফোন পর্বটি সেরে আসতে বাধ্য হতাম। সন্ধ্যের পর চৌরাস্তা পার হয়ে নেহেরু রোড তখন যথেষ্ট শুনশান হয়ে যেত। হাঁটতে হাঁটতে নিজেকে মনে হতো যেন একজন রহস্য রোমাঞ্চ সিরিজের নায়ক।
পরে অবশ্য হোটেলেরই নিচেই ফোনের বুথ চালু হয়ে যায় একটা স্টেশনারি দোকানের মধ্যে, যেটা দেখভাল করতো শ্যামলদারই আপন শ্যালক জয়দেব। বেজায় ডাকাবুকো ছেলেটা গোর্খাল্যান্ড আন্দোলনের সেই লাগাতার বন্ধের মধ্যেও এই হোটেল চালু রেখেছিল, খুনের হুমকির বিন্দুমাত্র তোয়াক্কা না করে। সবাই তখন ভয় পেয়ে সমতলে নেমে গিয়েছিল। জয়দেব দিনের পর দিন একা বসে বসে দেখেছে চারপাশের ধ্বংসলীলা। সুযোগ পেলেই জমিয়ে আমার কাছে এসব গল্প করতো জয়দেব। শুনেছিলাম পরে শ্যামলদার সঙ্গে কী সব ব্যবসায়িক গণ্ডগোল পাকিয়ে ও আলাদা কোথাও হোটেল খুলেছে, যদিও দেখলাম কেউ ওর হদিশ জানাচ্ছে না বা জেনেও বলল না। এই আজকের শেষ হলো তৃতীয় পর্ব, মানে 3 নম্বর গল্প শ্যামলদার হোটেল। আবার চতুর্থ গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। এখনকার মতো ইতি।